আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রথম ওয়ান শট বাংলা ক্লাসে। আপনাদের সাথে আছি আমি তানভীর সিদ্দিকী তোহা এবং আমি পড়াচ্ছি বাংলা। আমরা এই ওয়ান শট ক্লাসগুলোতে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের 6 থেকে দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পর্যায়ক্রমে আমরা বিভিন্ন বাংলা প্রথম পত্রের গদ্য এবং পদ্য সাথে সাথে বাংলা দ্বিতীয় পত্রের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তার ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা নবম এবং দশম শ্রেণীর বঙ্গবাণী যে কবিতাটি আছে সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। আমরা আমাদের এই ভিডিওতে আমরা কবিতার ব্যাখ্যা, সহজ ভাষায় কবিতা এবং সিকিউ এবং এমসিকিউ সলভ করার চেষ্টা করব। আমার শ্রেণীকক্ষে আমি যেভাবে ক্লাস করিয়ে থাকি একই ধাঁচে আমরা এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। সো এত বেশি ফর্মাল হবে না, আমরা আমাদের মজার ছলে বাংলা প্রথম পত্র শিখব। সো চলুন আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম পাঠ হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বঙ্গবাণী কবিতা, যেটি লিখেছেন আব্দুল হাকিম। তো আমরা প্রথমে কবিতার যিনি জনক আছেন, কবিতা যে লিখেছেন, কবিতার বাবা যিনি আমরা বলি, তাকে নিয়ে আমরা আলোকপাত করব। তারপরে আমরা কবিতা আমি স্লাইড থেকে আপনাদেরকে পুরো কবিতাটা বুঝিয়ে দেব এবং সব শেষে বিগত সালের এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন সলভ করে দেব। তো চলুন, প্রথমে আমরা পড়তেছি বঙ্গবাণী। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। আব্দুল হাকিমকে নিয়ে আমাদের অনেক রকমের প্রশ্ন থাকতে পারে এবং আব্দুল হাকিমের জন্ম তারিখ যদি আমরা দেখি, উনি জন্মগ্রহণ করেছেন 1620 সালে। এই সালটা নিয়ে দারুণ একটা গল্প আছে এবং যেটা আমাদের অনেক কাজে লাগবে। যেমন আমাদের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষা, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। 1620 দেখলে আমরা দেখতে পারি আজকে থেকে 400-450 বছর আগের একটি সাল এখানে আমরা পাচ্ছি। সো এই সালের জন্যই আব্দুল হাকিমকে একটি আলাদা নাম করে ডাকা হয়। আব্দুল হাকিমকে বলা হয় মধ্যযুগীয় কবি, অর্থাৎ মধ্যযুগের কবি। বাংলা সাহিত্যকে সালের পরিক্রমায় বিভিন্ন 3 ভাগে ভাগ করা হয়েছে। সে ভাগগুলো হচ্ছে প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক যুগ। যেমন আমরা যদি দেখি 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সেটা হচ্ছে প্রাচীন যুগ, এবং মধ্যযুগটা হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। অর্থাৎ আমরা এখানে যদি দেখি 1620 সাল, অর্থাৎ 1201 থেকে 1800 সালের মধ্যে পড়েছে। এই জন্য আমরা আব্দুল হাকিমকে বলতেছি মধ্যযুগীয় কবি। এবং আরেকটি যুগ হচ্ছে আধুনিক যুগ। এই আধুনিক যুগটা হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত আমি ভিডিও রেকর্ড করা পর্যন্ত যে সাহিত্যকর্ম রচনা হচ্ছে, প্রত্যেকটি রচনা করতেছে আধুনিক যুগে, অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই 3গুলো সাল যদি আমরা মনে রাখি আমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগতে পারে। সো চলুন আমরা আবার আমাদের পাঠে ফিরে যাই। 1620 সালে জন্মগ্রহণ করেন আব্দুল হাকিম এবং তিনি কক্সবাজারের অর্থাৎ চট্টগ্রামের সন্দ্বীপে জন্মগ্রহণ করেছেন। আমরা চট্টগ্রামে যে তিনি জন্মগ্রহণ করেছেন তার ফল আমরা পাবো আমাদের কবিতায়। আমাদের কবিতায় আমরা চট্টগ্রামের বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়েছে। তিনি মৃত্যুবরণ করেছেন 1690 সালে, অর্থাৎ 1620 থেকে 1690 পর্যন্ত তার জীবন ছিল। এইটুকুর মধ্যে তিনি বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করেছেন। তাছাড়া আরো বিভিন্ন কিছু রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কিছু কাব্য আছে, যেমন নুরনামা হচ্ছে তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। তার পাশাপাশি ইউসুফ জুলেখা, অর্থাৎ ইউসুফ নবী এবং জুলেখা বিবির যে প্রেম কাহিনী ছিল সেটা নিয়ে তিনি যে কাব্য রচনা করেছেন সেটাই হচ্ছে ইউসুফ জুলেখা। লালমতি তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ, এবং কারবালা হচ্ছে কারবালার ঘটনাকে নিয়ে লেখা কারবালা, আর তার আরেকটি উল্লেখযোগ্য কাব্য। আমি প্রথমে বলেছি আমাদের এই ভিডিওগুলো কোনো সময় ফর্মাল হবে না, যেহেতু একদমই আমরা ক্লাসরুমে, অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা যেভাবে পড়াই ঠিক সেভাবে আমি চেষ্টা করব আপনাদের সামনে ক্লাসগুলো তুলে ধরতে, এবং নবম দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছেন আপনাদের যাতে কাজে লাগে। সো আমরা এতক্ষণ জানলাম আব্দুল হাকিমকে নিয়ে, অর্থাৎ যিনি বঙ্গবাণীটা রচনা করেছেন, অর্থাৎ এই বঙ্গবাণীর পিতাকে নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আবার রিভিউ ক্লাস দিই। 1620 সালে উনি জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন 1690 সালে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে নুরনামা, ইউসুফ জুলেখা, লালমতি এবং কারবালা। পাশাপাশি তাকে বলা হচ্ছে মধ্যযুগীয় কবি। আচ্ছা, আমরা যদি এই কবিতার মূল বাণী, অর্থাৎ কবিতার মূল বাণী যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখব মাতৃভাষার প্রতি প্রেম ও অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয়।
অর্থাৎ মাতৃভাষার প্রতি প্রেম ও অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয়। এই কবিতার মাতৃভাষার প্রতি যে টান, দেশের প্রতি যে টান, সেই কথাগুলো তুলে ধরেছেন। আমরা যখন আমাদের কবিতাটা পড়বো তখন দেখতে পারবো কিভাবে তিনি তুলে ধরেছেন। অর্থাৎ মধ্যযুগে বাংলাকে উপেক্ষা করে যেটা করা হইতো, যেমন যারা হচ্ছে মুসলমান ধর্মের ছিলেন তারা হচ্ছে বিভিন্ন ইসলামের বিভিন্ন কাহিনীকে নিয়ে কবিতা গল্প লিখতেন। যারা হচ্ছে হিন্দু ছিলেন তাদের হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে লিখতেন। সংস্কৃতি ভাষা থেকে অন্যান্য ভাষা লিখতেন, কিন্তু সেখান থেকে একটু বেরিয়ে এসে, অর্থাৎ আব্দুল হাকিমকে মানে আমি আমার ভাষায় বলতে পারি একটু প্যারা মেজাজের মানুষ যিনি, এবং সে রাগী মানুষ যিনি হচ্ছে সব কিছুর থেকে বের হয়ে তিনি বাংলাকে নিয়ে লিখেছেন, এবং বাংলাকে যারা অবজ্ঞা করেন বা বাংলাকে যারা ভালোবাসেন না তাদের প্রতি তিনি তার রাগ পোষণ করছেন এই কবিতায়। চলুন আমরা মূল কবিতায় পৌঁছে যাই। আমরা মূল কবিতার প্রত্যেকটি লাইন বাই লাইন আপনাদের ব্যাখ্যা করবো এবং স্লাইডের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সহজ কথায় কবিতাটি পড়ব, অর্থাৎ সহজভাবে আমি কবিতাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা কবিতাটা পড়ি। আমাদের কবিতার প্রথম লাইনে আছে, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসব কহিল মুতে মনে হাবিলাস। অর্থাৎ কিতাব পড়তে যার অভ্যাস নাই, সেসব কহিল মুতে, মতে মানে আমার, হাবিলাস অর্থ ইচ্ছা, যে তাদেরকে আমার কিছু বলার ইচ্ছা জেগেছে মনে। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, ওই কাজে আমি নিজেকে নিবেদন করে আমি বাংলা রচনা করছি। নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন, আমার নিজ পরিশ্রমে আমি সবার কাছে এই কথাগুলো পৌঁছে দিতে চাচ্ছি। তারপর লাইনগুলোতে আছে, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পড়ে ভাগ। ভাগ মানে হচ্ছে ভাগ্য। এখানে কবি বুঝিয়েছেন যে আরবি ফার্সি ভাষাতে তার কোনো রাগ নেই। যারা দেশি ভাষা বোঝে না তারা হচ্ছে কপাল পোড়া বা তাদের ভাগ্য খারাপ, ললাটে পড়ে ভাগ। তার পরের লাইনগুলোতে আছে, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। এখানে হিন্দে শব্দের অর্থ বোঝানো হয়েছে হিন্দুদের ভাষা কিংবা বাংলা ভাষাকে। আগে বাংলা ভাষাকে হিন্দুদের ভাষা বলা হতো, এই জন্য বলা হয়েছে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদিও বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত। সিফত শব্দের অর্থ হচ্ছে গুণ বা গুণগান করা কিংবা প্রশংসা করা। এখানে কবি বুঝিয়েছেন যে আরবি ফার্সি হিন্দে কোনো দুই মত নাই বা বাংলা ভাষাতে কোনো দুই মত নাই। আর আপনি যদি আল্লাহ কিংবা নবীর গুণগান যদি আপনি গান আরবিতে, ফার্সিতে কিংবা বাংলাতে, যে কোনো ভাবে গান, কোনো সমস্যা নেই। তার পরের লাইনগুলোতে কবি লিখেছেন, যে দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। আপে মানে নিজ বোঝানো হচ্ছে, নিরঞ্জন মানে এখানে সৃষ্টিকর্তা কিংবা আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে। এখানে বলা হচ্ছে যে দেশের জনগণ যে ভাষায় কথা বলুক না কেন, আল্লাহ তাআলা সব ভাষায় নিজে বুঝতে পারেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতিবাণী। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে সব বাক্যই প্রভু বুঝেন, সেটা বাংলা ভাষা হোক এবং বঙ্গদেশের বাক্য দিয়েও যদি আল্লাহ তাআলার গুণগান গাওয়া হয় কিংবা প্রশংসা করা হয়, ভালো কথা বলা হয়, ইতিবাণী হচ্ছে অর্থাৎ যে কোনো ভালো কথা যদি বলা হয়, গুণগান গাওয়া হয়, সেটা আল্লাহ তাআলা নিজেই বুঝতে পারেন। তারপর লাইনগুলোতে আছে, মারফত বেদে যার নাহিক গমন, হিন্দু অক্ষরে হিংসে সেসবের গণ। মারফত বলতে বোঝানো হয়েছে ইসলামের দুইটি দিক আছে, শরীয়ত এবং মারফত। শরীয়ত হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, এই দিকগুলা, এবং মারফত দিকটা হচ্ছে আল্লাহ তাআলা কিংবা নবী রাসূলকে চেনা, অর্থাৎ আধ্যাত্মিক দিক। এখানে বলা হচ্ছে যে মারফত বেদে যার নাহিক গমন, অর্থাৎ যে মারফত বুঝে না বা যে মারফত কোনোদিন পড়েনি, জানেনি, সেই হিন্দু অক্ষর, বাংলাকে হিন্দু অক্ষর বলে হিংসা করে। তারপরের লাইনগুলোতে আছে, সেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। অর্থাৎ কবি এখানে বুঝিয়েছেন, একটু রাগ প্রকাশ করেছেন যে যেসব মানুষ বাংলাদেশে কিংবা বঙ্গদেশে জন্মগ্রহণ করে, বঙ্গবাণীতে অর্থাৎ বঙ্গদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকেই হিংসা করে, তারা কিসের জন্ম বা কাদের জন্ম, এগুলো আমরা আসলে বুঝতে পারতেছি না। মানে অর্থাৎ কবি এখানে এই কথাই বুঝিয়েছেন যে যে নিজের দেশের ভাষাকে সে যে পছন্দ করে না কিংবা ভালোবাসে না বা হিংসা করে, তাদের জন্ম আসলে কিভাবে হয়েছে আমি ঠিক বুঝতে পারতেছি না। শেষের অংশে আমরা দেখতে পাচ্ছি কবি বলছেন যে দেশি ভাষা বিদ্যা যার মনে নজোয়ায়, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়। অর্থাৎ কবি এখানে বলছেন যে দেশে জন্মগ্রহণ করে সে যদি তার
তার নিজের দেশের ভাষা যদি তার মনে খুশি না জন্মায় কিংবা তার ভালো না লাগে, তাহলে সেই দেশে পড়ে আছো কেন, সেই দেশ থেকে বিদেশ চলে গেলেই হয়। অর্থাৎ রাগের বশবর্তী হয়ে কবি এই কথা বলছেন যে নিজের ভাষার প্রতি যদি নিজের টান না থাকে তাহলে তার উচিত বিদেশ চলে যাওয়া। তারপরের লাইনগুলোতে আছে, মাতা পিতামহ ক্রমে বঙ্গতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। অর্থাৎ এখানে বলছেন যে আমি আমার 14 গোষ্ঠী নিয়ে আমি আমার দেশে এই বঙ্গদেশেই জন্মগ্রহণ করেছি এবং এই দেশের ভাষা আমি খুব সহজে বুঝতে পারি আমার এবং খুব ভালো লাগে। অর্থাৎ কবি এখানে তার দেশের প্রতি যে প্রেম কিংবা দেশের ভাষার প্রতি যে প্রেম এই কথাই বলেছেন। এই পুরো কবিতা যদি আমরা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পারবো এই পুরো কবিতায় কবি তার দেশের প্রতি, দেশের ভাষার প্রতি যে টান আছে সেটাই উল্লেখ করেছেন বা সেটাই বলে গিয়েছেন। সো আমরা এতক্ষণ আমাদের মূল কবিতাটা পড়লাম এবং আমি চেষ্টা করেছি কবিতার প্রত্যেকটি লাইন বাই লাইন এবং যে শব্দগুলো আমার দুর্বোধ্য থাকে, অর্থাৎ এই কবিতাটা একটু দুর্বোধ্য যেহেতু অনেক রকমের ভাষা ব্যবহার করা হয়েছে, একটু দুর্বোধ্য। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে প্রত্যেকটি লাইন এবং প্রত্যেকটি শব্দ ধরে ধরে ব্যাখ্যা করার এবং বুঝিয়ে দেওয়ার। আশা করেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আমরা আসি সিকিউয়ে। আমরা বলেছি আমাদের এই ভিডিওগুলোতে আমরা আমাদের ক্লাসের বাইরে আমরা সিকিউ এবং এমসিকিউ বিগত দিনে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলাপ করব। এখন আসলে আমরা দেখা যাক আমরা সিকিউ কি, সিকিউ এ কি দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি সিকিউর ট্রিক্স ধরতে যাই, অর্থাৎ আমি যদি দুইটা লাইন আপনাদেরকে বলে দিই যে আপনাদের যত সিকিউ আছে সব সিকিউ এই লাইনগুলো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আমাদের প্রশ্নে 4টা প্রশ্ন থাকে, আমাদের যে সৃজনশীল থাকে 4টা থাকে। একটা হচ্ছে প্রথমে জ্ঞানমূলক, অনুধাবন, তারপর হচ্ছে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার। তো জ্ঞানমূলক তো যে কোনো একটা এমসিকিউর মতন শর্ট প্রশ্ন থাকে এবং দ্বিতীয়টা থাকে একটু ব্যাখ্যা করতে হয় এবং তৃতীয় এবং চতুর্থটা আমরা হচ্ছে একটু সৃজনশীল উদ্দীপকের সাথে আমাদের পাঠ্য বইয়ের যে কবিতা আছে সেটার মিল রাখি। তো সিকিউ এর মধ্যে নিজ ভাষা সংস্কৃতির প্রতি অবহেলা, নিজ ভাষা সংস্কৃতির প্রতি অবহেলা এবং কবির মাতৃভাষা প্রীতি, এই দুইটা লাইন যদি আমরা মনে রাখি তাহলে আমরা যেটা করতে পারবো, যেমন আমাদের যে কোনো সিকিউয়ে একটা উদ্দীপক থাকে, ওই উদ্দীপকে থাকতে পারে যেমন কোন একটা ব্যক্তির নাম দিয়ে বলবে যে সেই ব্যক্তি তার ভাষা কিংবা তার সংস্কৃতিকে অবহেলা করছে। ধরুন আমি বললাম যে অমুক সে দেশের বাইরে গিয়ে তার দেশের ভাষা এবং তার দেশের সংস্কৃতিকে ভুলে গিয়েছে এবং সে এখন বিদেশি সংস্কৃতিতে এবং বিদেশি সংস্কৃতি নিয়ে সে জীবনযাপন করছে বা বিদেশি ভাষাটাকে সে রপ্ত করে সেই ভাষার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়েছে। সো আমাদের 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নে থাকতে পারে যে উদ্দীপকের সাথে আমাদের পাঠ্য বইয়ের কোন জায়গায় বৈসাদৃশ্য আছে, থাকতে পারে কোন জায়গায় মিল আছে, বা কবির মনোভাবের প্রতি সেই ভাষাকে সেই উদ্দীপকে কি বলা হয়েছে, কিংবা কবির মাতৃভাষা প্রীতি আসতে পারে, থাকতে পারে কোনো একজন ব্যক্তি দেশের বাইরে চলে গেছিলেন। যদি আমরা বলি আমাদের বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বিখ্যাত কবি, তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে আমরা জানি তিনি দেশ ত্যাগ করে বাইরে গিয়েছিলেন, ফ্রান্সে চলে গিয়েছিলেন। তখন ফ্রান্স থেকে তখন তিনি ফ্রান্সে চলে গিয়েছিলেন এবং তখন তিনি ফ্রান্স থেকে আবার দেশে কিছুদিন পরে তার দেশের প্রতি ভালোবাসা কিংবা মায়া মমতা থেকে তিনি আবার দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে আসার পরে তিনি আবার দেশ থেকে সাহিত্য চর্চা শুরু করেন। তো এরকম থাকতে পারে কোনো একজন ব্যক্তি দেশ থেকে দেশের বাইরে চলে গিয়েছিলেন এবং সেখানে তার ওই দেশের ভাষা এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা আকৃষ্ট হয়ে তিনি জীবনযাপন করেন, কিন্তু কোনো একটা সময় দেখলেন তার মাতৃভাষার প্রতি তার ভালোবাসা আবার তৈরি হলো এবং তিনি দেশে ফিরে আসলেন। তো আসতে পারে কবির মনোভাবের প্রতি সেই উদ্দীপকের ব্যক্তির কোন মনোভাবের মিল আছে। আমরা লিখতে পারবো মাতৃভাষা প্রীতি কিংবা দেশের সংস্কৃতির প্রীতি। তো আমরা যদি মনে রাখি নিজ ভাষা ও সংস্কৃতির প্রতি অবহেলা এবং কবির মাতৃভাষা প্রীতি, এই দুইটা লাইন যদি আমরা মনে রাখতে পারি, এই 2 লাইনে আশা করি এই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল আসলে আমরা লিখতে পারবো। তো চলুন আমরা এখন আমাদের বিগত সালে যে সৃজনশীলগুলো এসেছে সেই সৃজনশীল থেকে কিছু সৃজনশীল আমরা দেখে নিই এক নজরে। এই মুহূর্তে আমরা বিগত সালের কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। যেহেতু আমরা সময়ের জন্য পুরো সৃজনশীল কিভাবে আমরা লিখবো সেই জিনিসগুলো আমরা আপাতত শেখা যাচ্ছে না, আমরা শুধুমাত্র সৃজনশীলের উদ্দীপকটা এবং উদ্দীপকের সাথে প্রশ্নে কি চেয়েছে সেই জিনিসগুলো আমরা মুখে মুখে বলার চেষ্টা করব। আমি অন্য একটি ক্লাসে কিভাবে পূর্ণাঙ্গ সৃজনশীল লিখতে হয় এবং কিভাবে সৃজনশীল লিখলে ভালো মার্ক পাওয়া যাবে সে বিষয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো। চলুন আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখি। আমাদের প্রথম সৃজনশীলে বলা হচ্ছে উদ্দীপকে শাহিদ ও জাহিদ 2 বন্ধু বিশ্ববিদ্যালয়ে পড়ে,
শাহিদ বাংলা ভাষাকে খুব ভালোবাসে, অন্যদিকে জাহিদ বাংলা ভাষা ও সংস্কৃতি পছন্দ করে না। সে ইংরেজি জানা নিয়ে গর্ব করে। শাহিদ ক্ষুব্ধ হয়ে জাহিদকে বলল, আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের অহংকার। এই উদ্দীপকের তৃতীয় এবং চতুর্থ প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকের জাহিদের মতো মানুষদের প্রতি কবি আব্দুল হাকিম কি মনোভাব পোষণ করেছেন। তাহলে আমরা দেখতে পারি আমাদের সিকিউরিটি ট্রিক্সে আমরা বলেছিলাম যে নিজ ভাষা সংস্কৃতির প্রতি অবহেলা। আমরা প্রথমে লিখতে পারবো যে এখানে জাহিদের বক্তব্যে ফুটে উঠেছে তার নিজ ভাষা ও সংস্কৃতির প্রতি অবহেলা। এবং আমরা যদি উদ্দীপকের সাথে মিলিয়ে লিখি আমরা বলতে পারবো যে কবি আব্দুল হাকিম যারা যারা নিজের দেশের ভাষাকে পছন্দ করে না কিংবা নিজের দেশের ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের যে দেশের প্রতি অবজ্ঞা কিংবা যাদের দেশের প্রতি ভালোবাসা নেই সেই কথাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং তারা কিভাবে জন্মগ্রহণ করেছে এবং তারা যাতে দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় এইসব নিয়ে কবি বলেছেন। আমরা একটু গুছিয়ে লেখার চেষ্টা করব। এবং আমাদের 4 নম্বর প্রশ্ন আছে, উদ্দীপকে শাহিদ ও বঙ্গবাণী কবিতার বক্তব্য কি একই চেতনার থেকে উৎসারিত। আমরা কি লিখতে পারি যে আমরা লিখবো যে উদ্দীপকে শাহিদ ও বঙ্গবাণী কবিতায় কবির বক্তব্য একই চেতনার প্রকাশ পেয়েছে। এই চেতনার কোন চেতনা? যে নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা কিংবা নিজ মাতৃভাষা প্রীতি উল্লেখ পেয়েছে। এখানে কবি বলেছেন যে যাতে আমরা আমাদের অন্যান্য ভাষা ছেড়ে আমাদের নিজ দেশের ভাষাকে সবার আগে ভালোবাসি, পরে অন্যান্য ভাষাকে আমরা গুরুত্ব দেব, তবে সবার হচ্ছে আমাদের নিজের ভাষা। আমাদের দ্বিতীয় উদ্দীপকে বলা হচ্ছে, ইংলিশ মিডিয়ামের স্কুলের শিক্ষার ছাত্রী টিনা কথায় কথায় বন্ধুদের সাথে ইংরেজি বলে। তারা ইংরেজি ভাষা বলতে পারে না বলে সে তাদেরকে অবজ্ঞার চোখে দেখে। এতে ক্ষুব্ধ হয়ে তার বন্ধু রাখি বলে, তোমার মতো বিদেশি ভাষার প্রীতি স্বভাবের মেয়ের সাথে আমার বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই। একথা বলে তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। উদ্দীপকের তৃতীয় এবং চতুর্থ প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকের টিনার মতো মানসিকতা সম্পন্ন মানুষ সম্পর্কে বঙ্গবাণী কবিতায় কবি অভিমত ব্যাখ্যা করে। অর্থাৎ কবি এখানে কি বুঝিয়েছেন, যারা অন্য দেশের প্রতি সংস্কৃতির প্রতি ভালোবাসা নাই, তাদের নিজের প্রতিও ভালোবাসা নেই এবং তাদের উচিত নিজের দেশের ভাষার প্রতি পছন্দ করা কিংবা নিজের দেশের ভাষাকে ভালোবাসা। আমরা এই কথাগুলো একটু গুছিয়ে লেখার চেষ্টা করব। চতুর্থ প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকের রাখি ও কবি আব্দুল হাকিমের চিন্তা ও চেতনা একই সূত্রে গাঁথা কিনা। আমরা তাহলে দেখতে পারি কি যে অবশ্যই একই সূত্রে গাঁথা। অর্থাৎ এখানেও কবির দেশের প্রতি যে ভালোবাসা কিংবা কবির মাতৃভাষার প্রীতির কথাটি উল্লেখ পেয়েছে। অর্থাৎ কবিও চেয়েছেন যে অন্য ভাষা থেকে নিজের দেশের ভাষাকে ভালোবাসতে, এবং রাখিও চায় যারা তার নিজের দেশের ভাষার প্রতি ভালোবাসা আছে তার সাথেই সে সম্পর্ক রাখবে বা বন্ধুত্বের সম্পর্কটি বজায় রাখতে চায়। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আমাদের বিগত সালের বোর্ড প্রশ্নের সিকিউ সলভ করতেছিলাম। আমরা আবার যাব এমসিকিউ এ, অর্থাৎ আমাদের এই পার্ট থেকে, অর্থাৎ বঙ্গবাণী থেকে আব্দুল হাকিমকে নিয়ে কি কি এমসিকিউ আসতে পারে সেই এমসিকিউ গুলো আমরা, এবং বিগত সালে কি কি এমসিকিউ এসেছে সেই এমসিকিউ গুলো আমরা একটু সমাধান করব। তার আগে আমি প্রথম অংশে যে এমসিকিউ গুলোর কথা বলেছিলাম এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। অর্থাৎ তিনি কোন যুগের কবি, তার জন্মসাল, প্রত্যেকটা কবি এবং লেখকের জন্মসাল, মৃত্যুসাল এবং তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, উপন্যাস, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউ এর জন্য। তো চলুন আমরা এখন বিগত সালের যে এমসিকিউ গুলো এসেছে সেগুলো সলভ করার চেষ্টা করি। এবার আমরা কয়েকটি এমসিকিউ সলভ করার চেষ্টা করব। আমাদের প্রথম এমসিকিউ বলা হয়েছে, বঙ্গবাণী কবিতায় কবি হিন্দু অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন। এটা খুব সহজে আমরা বুঝতে পারছি যে হিন্দু অক্ষর বলতে কবি এখানে বাংলা ভাষাকে বুঝিয়েছেন বা বাংলাকে বুঝিয়েছেন। পরের এমসিকিউ এ একটি উদ্দীপক দেওয়া আছে, চিরা বলো মুড়ি বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। তো মাসি পিসি তারা মায়ের সমান নয়। চিরা কিংবা মুড়ি যে কোনো কিছু হোক, ভাতের সমান নয়। আমাদের প্রশ্নে দেওয়া আছে, উদ্দীপকে বঙ্গবাণী কবিতায় কোন ভাষার গুরুত্বকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা এটা বুঝতেই পারি যে এখানে বাংলা ভাষার গুরুত্বকে বোঝানো হয়েছে। এবং আরেকটি প্রশ্নে দেওয়া আছে, মূল ভাব মানে অর্থাৎ উদ্দীপকের মূল ভাব নিচের কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ। প্রথম অপশনটি আছে, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, দেশি ভাষা বিদ্যা মনে ন জোয়ায়, আরবি ফার্সি শাস্ত্রে দুই মত। এখানে আমাদের প্রথম যে অপশনটি আছে সেটি হবে সঠিক আনসার। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে, বঙ্গবাণী কবিতায় কারা হিন্দু অক্ষরে হিংসা করে। দেশদ্রোহীরা, ভাষা বিদ্বেষীরা, নির্বোধেরা, মারফত জ্ঞানহীরা। আমরা কবিতার একটি লাইনে একথাই পেয়েছি যে মারফত
বেদে যাদের নাহিক গমন হিন্দু অক্ষরে হিংসা সেসবের গণ, অর্থাৎ কারা হিংসা করে, যাদের মারফত জ্ঞান নেই তারাই হচ্ছে হিংসা করে। তাহলে সঠিক আনসারটি হবে মারফত জ্ঞানহীনরা। এবং পরবর্তী প্রশ্নে আছে বঙ্গবাণী কবিতায় কবি কাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এখানে কোন লাইনগুলো হবে? প্রথম অপশনগুলো আছে মাতৃভাষা বিদ্বেষী, বাংলা ভাষায় হিংসাকারী এবং বিদেশি ভাষা প্রেম এবং মারফত জ্ঞানহীনরা। তাহলে এখানে হবে বাংলা ভাষা হিংসাকারী। যারা বাংলা ভাষা হিংসা করে তাদের জন্ম কোথায় কবি সেটা জানেন না। কবি এখানে বলেছেন যে সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। পরবর্তী প্রশ্নটি আছে লালমতি কার লেখা কাব্যগ্রন্থ? আমরা সহজেই বুঝতে পারবো আব্দুল হাকিমের উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ হচ্ছে লালমতি। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে মধ্যযুগের কোন কবি পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ? অর্থাৎ আব্দুল হাকিম। আব্দুল হাকিম হচ্ছে একজন মধ্যযুগীয় কবি এবং তিনি আজ পর্যন্ত আমাদের মধ্যে তার লেখার মাধ্যমে বেঁচে আছেন। পরবর্তী প্রশ্নে আছে কবি আব্দুল হাকিমের মতে প্রভু কোন ভাষা বুঝতে পারেন? হিন্দি ভাষা, আরবি ভাষা, ইংরেজি ভাষা, সর্বভাষা। তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সর্বভাষা, অর্থাৎ প্রভু সব ভাষায় বুঝতে পারেন। যেমন আমরা কবিতার লাইনে পেয়েছিলাম যেই দেশে যেই বাক্য কহে নরগণ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, অর্থাৎ প্রভু যে কোনো ভাষাই বুঝতে পারেন, সেটা বাংলা, হিন্দি, যে কোনো ভাষা হোক। আমাদের শেষ প্রশ্নে দেওয়া আছে নিজ দেশ ত্যাগী যেন বিদেশ ন যায়, কবি কাদেরকে বিদেশ যেতে বলেছেন? আমাদের অপশনে আছে স্বদেশ ও স্বভাষার প্রতি যাদের অনুরাগ নেই, যাদের জন্ম পরিচয় ঠিক নেই, যারা খিতাব পড়তে পারে না, যাদের মারফত জ্ঞান নেই। তাহলে আমরা যদি কবিতার দিকে লক্ষ্য করি, কবি বলেছেন দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী বিদেশ কেন ন যায়, অর্থাৎ নিজের দেশের ভাষা যার মনের মধ্যে ভালোবাসা না জন্মায় তাকে বিদেশ যেতে বলেছেন। অর্থাৎ অপশন প্রথম যেটা আছে স্বদেশ ও স্বভাষার প্রতি যাদের অনুরাগ নেই তাদেরকে কবি বিদেশ যেতে বলেছেন। আমরা একদম আমাদের ক্লাসের শেষ পর্যায়ে এসেছি। আমরা আজকে চেষ্টা করেছি বঙ্গবাণী কবিতার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় আপনাদেরকে শিখিয়ে দিতে। আমি আমার ভিডিওগুলোতে চেষ্টা করব বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে জটিল বিষয়গুলো আছে আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেব। সো আজকে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে কোন ক্লাসের ভিডিও চাচ্ছেন এবং কোন চ্যাপ্টার বা কোন গদ্য কিংবা কোন পদ্যের ভিডিও চাচ্ছেন সেগুলো জানাবেন। আমরা চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।